আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় বন্ধুগণ, বেশ কয়েকদিন পর আজকে আবারও আপনাদের সামনে আসলাম। বিষয়টা হচ্ছে, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে ছাত্রদেরকে অতিরঞ্জিত ক্ষমতা দেয়া। এটা এই জাতির জন্য, এই জাতির প্রশাসনদের জন্য অশনি সংকেতও বলা যেতে পারে, আবার অপমানজনকও বলা যেতে পারে। অ্যাজ এ সিটিজেন হিসাবে আমি যেটা মনে করি, কোনো জিনিসেই অতিরঞ্জিত ভালো নয়, এবং এটা আমাদের জন্য হারে হারে আমরা টের পাচ্ছি। এখন হয়তো কিছুটা পাচ্ছি, অনেকেই বুঝতে পারতেছেন, যারা বিশেষজ্ঞ বিশেষভাবে এগুলো নিয়ে গবেষণা করেন। আমার মনে হয় একটু যদি অ্যানালাইসিস করেন যে কেউ, তাহলে খুব দ্রুতই এটা থেকে বের করা যেতে পারে যে বর্তমান ছাত্রদের উপর যে অঘোষিতভাবে সম্পূর্ণরূপে যে একটা ক্ষমতা দেওয়া হয়েছে, এটা এই জাতির জন্য কতটা কল্যাণ বয়ে নিয়ে আসবে, এই নিয়ে আমি একটু আলোচনা করব। আমরা শুরুতে যদি দেখি, এদেশের স্বাধীনতা যে 5ই আগস্ট 2024 সালে যে আমরা চলতি মাসে যে আমরা স্বাধীনতা নিয়ে এসেছি, এই স্বাধীনতা নিয়ে আসার পিছনে মূলত কারা অগ্রভাগে ছিল, এর নেপথ্যে কারা ছিল, এর পার্শ্বে কারা ছিল, এদের সঙ্গে কারা ছিল, এদের অন্তরালে কারা ছিল, বিভিন্ন জায়গায় থেকে এদেরকে যোগান কারা দিত, এবং কিভাবে আসলে এই যে যুদ্ধটা বা এই বিজয়টা সংঘটিত হয়েছে। কেউ যদি বলে থাকেন যে শুধু ছাত্ররাই এটা বিজয় অর্জন করছে, এটা আমি মনে করব মুখরোচক কথা। তাদেরকে অতিরিক্ত ভালোবেসে কিছু পদ হাসিলের জন্য তারা এই কথাগুলো বলেন। আমরা যদি মনে করি কোনো ব্যক্তি তাদের হয়তো মনে করছেন যে বিগত 15-16 বছর যাবৎ কোনো পদ পাচ্ছে না, পদবি পাচ্ছে না, মন্ত্রী হচ্ছেন না, বা এই বড় কোনো পর্যায়ে সরকারে আসতে পারছেন না, তারা একটা সুযোগ নেবেন, আর এই সুযোগকে ছাত্রদেরকে মানে অতিরঞ্জিত ভালোবাসা দেখাতে গিয়ে তাদেরও ক্ষতি করতেছি, আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি। কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি আমি এখন এটা একটু বলি। নাম্বার 1, যখন আমরা তাদেরকে, যদি আমরা দেখি যে পেশাজীবীর মানুষের যে কাজ, তাদেরকে সেই কাজ দেওয়া ফলপ্রসূ হয়। যদি অন্য পেশার লোককে ডিফারেন্ট কোনো এক ওয়ার্ক দেওয়া হয়, কাজ দেওয়া হয়, বা রিসার্চ দেওয়া হয়, তাহলে ফলাফল সন্তোষজনক আসে না, এটাই স্বাভাবিক। আমরা ছাত্রদের মাধ্যমে আন্দোলনের সূচনা পেয়েছি। এই আন্দোলনে ছাত্ররা ছিল, ছাত্র জনতা ছিল, সকল পেশার মানুষজনের সাপোর্ট ছিল, সঙ্গে গিয়েছে নারীদের একচ্ছত্র একটা অংশগ্রহণ ছিল, কিশোরদের ছিল, শিশুদের ছিল, বৃদ্ধদের ছিল, রিক্সাওয়ালাদের ছিল, কিছু গায়ক নায়কদের ছিল, ইসলামী সংগঠনের লোকদের ছিল। সর্বোপরি প্রত্যেকটা স্তরের মানুষ এই স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করেছিল, কারণ প্রতিটা মানুষ এই স্বাধীনতার যুদ্ধে বিপর্যস্ত হয়েছিল। নট অনলি যুদ্ধ, এই 15 বছর বিপর্যস্ত হয়েছিল এই হায়নাদের যে থাবা থেকে কেউ রেহাই পায়নি। প্রত্যেক স্তরের মানুষ, কি নারী, কি পুরুষ, কি ব্যবসায়ী, কি শিল্পপতি, কি শিল্পী, কি কিশোর, কি ছাত্রী, কি ছাত্র, কি কৃষক, ফেরিওয়ালা, রিক্সাওয়ালা, কোনো পর্যায়ের লোকেই এই হায়নাদের, এই স্বৈরাচারের হাত থেকে রক্ষা পায়নি। কোনো না কোনোভাবে হেনস্থা হতে হয়েছে, নির্যাতনের শিকার হতে হয়েছে, টর্চারের শিকার হতে হয়েছে, মানসিকভাবে যাতনার শিকার হতে হয়েছে, শারীরিকভাবে যাতনার শিকার হতে হয়েছে, গুম হতে হয়েছে, খুন হতে হয়েছে। কোন না কোনো অ্যাঙ্গেলেই প্রতিটা মানুষ
নিষ্পেষিত হয়েছে, অত্যাচারিত হয়েছে। এই জায়গা থেকে রক্ষা পাওয়ার জন্য একটা আন্দোলনকে মাত্র উপলক্ষ, এই আন্দোলনটাকে উপলক্ষ করে ছাত্ররা অ্যাডভান্স লেভেলে ছিল এবং আপামর অল স্তরের, সকল স্তরের মানুষগণ, একদম ছোট বাচ্চাকেও আমরা দেখেছি যে ছোট বাচ্চারাও লাঠি হাতে নিয়ে মিছিল করতেছিল, দাঙ্গা করতেছিল এবং পুলিশদেরকে ধাওয়া করতেছিল। এগুলো আমরা দেখেছি, সবাই দেখেছি। তার মানে এই জায়গায় সবারই কন্ট্রিবিউশন আছে, এটা নিঃসন্দেহে স্বীকার করতে হবে। যদি কেউ অস্বীকার করেন তাহলে বোঝা যাবে স্বার্থান্বেষী সে, হয় সে এই স্বাধীনতার অস্তিত্বকে রক্ষা করতে চায় না, মানতে চায় নাই, যার কারণে সে স্বীকার করতেছে না, নতুবা বিশেষ কোনো উদ্দেশ্য হাসিলের জন্য ওই ব্যক্তিটা এই কথাটা স্বীকার করবে না যে আপামর জনতা, টোটাল পার্টিসিপেন্ট, অল সিটিজেন, টোটাল পার্টিসিপেন্ট ছিল অল সিটিজেনের, নট অনলি স্টুডেন্ট বাট অলসো এভরি সিটিজেন। প্রত্যেক সিটিজেনের এখানে অংশগ্রহণ ছিল। সেটা আমরা দেখেছি 5 বছরের বাচ্চা থেকে শুরু করে শিশু তো জীবন দিয়েছে, তার মানে তার পার্টিসিপেট ছিল। একটা অনেক শিশু এখানে জীবন দিয়েছে, কিশোররা জীবন দিয়েছে, যুবকরা দিয়েছে, বৃদ্ধরা দিয়েছে, কৃষকরা দিয়েছে, বিভিন্ন স্তরের মানুষ, ছাত্ররা তো দিয়েছে। এরকম বিভিন্ন স্তরের মানুষদেরকে, আলেমরা দিয়েছে, বিভিন্ন স্তরের মানুষদেরকে এখানে পার্টিসিপেট করতে দেখা গেছে এবং এটা বাস্তব সত্য। তাহলে আমরা স্বাধীনতা পরবর্তী সময়ে এই দেশটাকে সুন্দরভাবে ঢেলে সাজাবো, এটাই ছিল আমাদের কাজ, এটাই ছিল কর্তব্য এবং এটাই দায়িত্ব, এটাই হওয়া উচিত। আমরা যদি দেখতে যাই, প্রথমেই যখন আমরা কয়েকজন ব্যক্তিকে, কর্তা লেভেলের ব্যক্তি যারা দেশের পলিটিক্যাল ইস্যুতে সবচেয়ে বড় দায়িত্ব ভূমিকা পালন করেছেন, যারা বড় ভূমিকা পালন করেছিলেন, যারা সবচেয়ে বেশি স্ট্রাগল করেছেন, শারীরিকভাবে মানসিকভাবে নিয়োজিত যারা হয়েছিলেন, তারাও অনায়াসে অকপটে স্বীকার করেছেন যে ছাত্ররা এই দেশকে স্বাধীন করছে। আসলে আবারও বলতে হচ্ছে, তারাই স্বাধীন করছে, ছিল না। আমি একজন স্টুডেন্ট, তো আমি নিজের দায় থেকেই আমি বলতেছি যে এই জায়গাটায় আমি নিজেকে ছোট করতেছি না বা ছাত্রদেরকে ছোট করতেছি না, এখানে বাস্তবতা নিরিখে বলছি যে সবারই পার্টিসিপেট ছিল। এই পার্টিসিপেশন থেকে যুদ্ধ করে আমাদের দেশের স্বাধীন হয়েছে। এখন এই স্বাধীনতা পরবর্তীতে আমাদের যে কাজটা করার দরকার ছিল, এখানে সর্বজন নিবেদিত এবং দেশের জন্য যারা আগে থেকেই কথাবার্তা বলতেন, বিভিন্নভাবে সংস্কারমূলক কথাবার্তা আলোচনা সমালোচনায় ছিলেন, সরকারের যে শাসনতন্ত্রেও যারা কুণ্ঠাবোধ না করে দেশে অগ্রসর হয়েছেন, কাজ করেছেন, আন্দোলন করেছেন, অথবা বিভিন্ন ধরনের শিক্ষাবিদ এবং বিভিন্ন বিষয়ে স্পেশালিস্ট যারা আছেন তাদেরকে এখানে অগ্রভাগে নিয়ে আসা, অন্তর্বর্তীকালীন সরকারটা গঠন করা অবশ্যই উচিত ছিল এবং উচিত তাই। আমরা কথায় কথায় শুনতে দেখি যে বাংলাদেশটা মুসলিম রাষ্ট্র। আসলে মুসলিম রাষ্ট্রের কোনো অস্তিত্ব আমরা এবারের অন্তর্বর্তী সরকারেও খুব বেশি খুঁজে পাইনি। একমাত্র মুসলিমদের হাতেই, একমাত্র ধর্মীয় মুসলিমদের হাতেই সকল ধর্ম মতের মানুষরাই নিরাপদ। তো এই জায়গাটায় আমরা যদি চিন্তা করি যে যারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদে আছেন, এখানে আমি আর যাই হোক আমি বৈষম্য দেখেছি। যেখানে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, এখানে আমি একটা বৈষম্য দেখেছি। কোথায়? এই আন্দোলনটাতে যদি সর্বস্তরের মানুষের পার্টিসিপেট থাকে, সেই ক্ষেত্রে শুধু ছাত্রদেরকে বলে ছাত্রদের মধ্য থেকে দুজনকে পরিষ্কার নেওয়া হলো কোন যুক্তিতে, কোন কারণে? তাদেরকে কোটা দেওয়া হলো যে তারা আন্দোলন করছে, তার মানে তাদেরকে আমরা এই জায়গায় দিব। এটা একটা বৈষম্যের শিকার আমি মনে করি। আই রিপিট, আমি মনে করি। নট
ইউনিভার্সাল। এখানে আমি মনে করি যে এইটাও একটা বৈষম্য শিকার হয়েছে। ছাত্ররা আন্দোলনে তারা আবেগে বশবর্তী হয়ে সব কিছু করতে পারে, আবেগ অনুভূতিতে তারা অ্যাডভান্স হয়ে যাবে, হচ্ছেও তাই। এই জায়গায় যদি আমরা মনে করি সকল স্তরের মানুষদের পার্টিসিপেট থাকে স্বাধীনতার যুদ্ধে, ছাত্রদেরকে যদি দুজন নেওয়া হয়, প্রত্যেকটা স্তরের মানুষদের মধ্যে থেকে লোক নেওয়া উচিত ছিল। কেন নেওয়া হলো না? এটা কেন হলো না, এটা অবশ্যই এই কেনর উত্তর আমি জানি কেউ দিতে পারবেন না, কেউ দিবেন না। আমরা দেখেছি কিছু রিক্সাওয়ালা ভাইয়েরা আমাদের আন্দোলনরত ভাইদেরকে সহযোগিতা করেছেন। তারা নিজেরা মিছিল করেছে, মিটিং করেছে। বিভিন্ন শ্রমজীবী মানুষ, কৃষক, বিভিন্ন ধরনের বিভিন্ন পেশার মানুষরা এখানে পার্টিসিপেট করেছেন। কিন্তু আমরা বিভিন্ন পেশার কোনো একটা পেশাকে ইন্ডিকেট করে কোনো ব্যক্তিকে আমরা উপদেষ্টা কমিটিতে পাইনি বা দেখছিও না। উপদেষ্টা কমিটিতে যারা আছে অনেক আননোন ফেস, গুটি কয়েকজন মাত্র নাম ফেস, বাট আননোন ফেস। এটা হইতেই পারে, আমি ওইদিকে যাচ্ছি না। কিন্তু ছাত্ররা এই দেশে স্বাধীনতা অর্জন করেছে, তাদের মাধ্যমে স্বাধীনতা এসেছে। তো তাদের দুজনকে এখানে উপদেষ্টা কমিটিতে দেওয়া হয়েছে। এর মধ্যে আমি কিছু সমস্যা খুঁজে পাচ্ছি, বৈষম্য খুঁজে পাচ্ছি। এটা আমি অলরেডি প্রকাশ করলাম আপনাদের সামনে। আমরা কোনো পেশাজীবীর কোনো মানুষকে আমরা এখানে ইমপ্রুভ করতে দেখলাম না যে এই পেশা থেকে আমরা এইরকম লোক নিলাম, ওই পেশা থেকে একজনকে নিলাম, এই পেশা থেকে একজন নিলাম, এরকম লোককে আমরা এখানে দেখলাম না, খুঁজে পেলাম না। অতএব এটাও কিন্তু আর একটা নতুন বৈষম্য শুরু হলো। তার মানে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করে যে স্বাধীনতা পেলাম, সেই স্বাধীনতা পরবর্তীতে আবার বৈষম্য দিয়েই শুরু হয়ে গেল। আমি প্রথমটা বললাম, দ্বিতীয় একটাতে আমি চলে আসলাম। এখানে হচ্ছে আমরা মাঝে মাঝে দেখতেছি যে বিভিন্ন কাজে এই যে ট্রাফিক পুলিশ নাই, এই হচ্ছে থানায় লোকজন নাই, পুলিশ নাই, এই জন্য আমরা ছাত্রদেরকে দিয়ে ব্যবহার করাচ্ছিলাম। কেন অল্টারনেটিভ কোনো ওয়ে বাংলাদেশে ছিল না, ধরে নিলাম ছাত্রদেরকে আমরা দিয়েছি। ছাত্ররা কতটুকু সফল হয়েছে এটা দেখার বিষয়। এই একটা প্রবাদ আছে, নাইমে মারছে কানা মামাই ভালো। হয়তো কানা মামার জায়গা থেকে তাকে রিসিভ, কিন্তু কানা মামা কতটুকু যে সলভ করতে পারছে বা পেরেছে সেটা আমরা অবশ্যই দেখেছি। যেখানে ট্রাফিক পুলিশ দুইজন যে কাজ হয়, সেখানে আমরা দেখেছি 10 জন, 12 জন, 15 জন করে ছেলেমেয়েরা খুব বেশি ওখানে দিচ্ছেন। নিজেরা ওখানে এলোমেলো অবস্থায় কি করবে, কি নির্দেশনা দিবে, এটা ওরা ভাবে পাচ্ছে না। আসলে না ভাবার কারণ তারা ওরা তো কখনো করেনি, নন প্রফেশনাল। সো তারা এখানে ত্রুটি করবেই, তাদেরকে আমি দৌড়ে দিচ্ছি না। তো তাদেরকে দিয়ে আমরা সফলতার ওই জায়গাটুকু আমরা কেন করতেছি? তাদেরকে আমরা ছেড়ে দিই যে কোনোভাবে লেখাপড়া করো, ব্রেনটাকে চর্চা করা। প্রতিটা কাজে আমাদের ছাত্রদেরকে মিলিয়ে দেওয়া হচ্ছে, এই কাজ এই কাজ। আমরা গতকালকের যদি ঘটনাটা দেখি, গত পরশু দিনের যে ঘটনাটা দেখি, যেখানে আনসার বাহিনী যে জায়গায় সচিবালয়ে ঘেরাও করছে, সচিবালয় ঘেরাও করছে, এই সচিবালয় ঘেরাও সন্ধ্যা অবধি, রাত অবধি ঘেরাও করে তারা রেখেছে। এই জায়গায় তাদেরকে সরানোর জন্য নিরস্তর ছাত্ররা কেন আসলো? তারা আসার পর গেল, সরকারের কোনো প্রকার বাহিনী ছিল না এই জায়গাটা মুক্ত করার জন্য। একবারে কি তারা সবাই আসছে? দিয়ে আসে। শুরুটাই যখন হয়েছিল তখন থেকে কেন তাদেরকে বাধা দেওয়া হলো না, তাদেরকে সরানোর চেষ্টা করা হলো না? তার মানে ছাত্ররা যখন ওখানে একজন ছাত্র লিডার মঞ্চে উঠে বা উপর থেকে বন্দিশালা থেকে লাইভে গিয়ে যখন বলল যে তোমরা সবাই চলে আসো, আমাদেরকে সচিবালয়ে করে রাখছে, অবরুদ্ধ করে রাখছে, দেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বা আদার্স বিশ্ববিদ্যালয় বা স্কুল কলেজ থেকে ছাত্রছাত্রী ওখানে গিয়ে তাদেরকে উদ্ধার করলো।
এটা একটা হাস্যকর বিষয়, নিঃসন্দেহে হাস্যকর বিষয়। যেখানে সরকারের প্রশাসন ব্যর্থ, সে জায়গায় ছাত্ররা গিয়ে ছিনে নিয়ে আসলো, সচিবালয় মুক্ত করে দিল, দেশ উপদেষ্টা মন্ডলীরা বা সচিবালয়ের সচিবরা ওখান থেকে বের হতে পারলেন। এইটা নিশ্চয়ই লজ্জাকর, হাস্যকর, যেটাই বলেন। এই দেশের প্রশাসনকে নষ্ট করবেন না, অপমানিত করবেন না, ছাত্রদেরকে আশকারা দিবেন না, তাদেরকে লেখাপড়া মনোনিবেশ করার সুযোগ দেন। তারা এনাফ করেছে, অনেক করেছে, তাদেরকে আর খাটাবেন না। প্রচুর খাটেছে, প্রচুর খেটেছে। ছাত্রদেরকে এখন পড়ার টেবিলে বসার জন্য সুযোগ করে দেন। প্রত্যেকটা ছাত্র বিগত বছরগুলোতে স্বৈরশাসক ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য শিক্ষার পরিবেশ মোটেও সৃষ্টি করতে পারেনি। এলোমেলো এবং বিভিন্ন রকমের বিতর্কিত শিক্ষা ব্যবস্থা চালু করে এই জাতিটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছিল। আবার ওই দ্বার প্রান্তে যেন আমাদের ছেলেমেয়েরা না যায়, শিক্ষার্থীরা না যায়, আমাদের ভাই বোনরা না যায়, সেদিকে সেটা দৃষ্টি রাখা দরকার। প্রশাসনের সকল স্তরে যেমন রদবদল করা হয়েছে, আমার মনে হয় খুব দ্রুত সময়ই তারা এটা সফল একটা জায়গায় যেতে পারবে, কারণ সবাই প্রশিক্ষিত, সবাই প্রফেশনাল। চেঞ্জ হয়ে গেছে যে অল্প কিছু লোক, অলরেডি ওই অল্প কিছু লোকের অভাবে যে এই বাহিনীটা অচল হয়ে যাবে, এটা হতে পারে না। আমরা সকল স্তর, প্রশাসনের সকল স্তরে, প্রতিরক্ষা বাহিনী, সামরিক বাহিনীর সকল স্তরে রদবদল যেমন করা হয়েছে, তাদেরকে তাদের কাজগুলো প্রপারলি করতে দেন। আজও আমরা দেখি ভলান্টিয়ার স্টুডেন্টরা ট্রাফিকের কাজ করতেছে, ট্রাফিক পুলিশ আছে, দিব্যি দাঁড়াই আছে, তারা মোবাইল টিপতেছে, তারা গল্প করতেছে, তারা সময় কাটতেছে অলসভাবে, অথচ স্টুডেন্ট এখনো কিছু কিছু স্টুডেন্টকে সময় লাগানো না হচ্ছে। এটা কোন ধরনের আশকারা? এত বেশি আশকারা দিয়ে ছেলে মেয়েদেরকে নষ্ট করবেন না। এক মোবাইল টিপে, মোবাইল ব্যবহার করে তারা একটু সময় নষ্ট করে, তার মোবাইলের নির্দেশনা কখন কী আসছে এটা দেখার জন্য সবসময় মোবাইল ওর পেতে থাকে। এটা একটা তাদের আবেগ অনুভূতির জায়গা। কারণ এই ছোটো ছোটো ছেলেমেয়েরা অনেক আবেগপ্রবণ, কারণ সবাই এই বয়সটা পার করে আসছেন, আমরাও পার করেছি, এখনও আমাদের ওই মন মানসিকতা রয়েছে। সো এই জায়গাটা থেকে অবশ্যই আমরা কাটিয়ে আসা খুব দ্রুত এবং জরুরি প্রয়োজন। সুতরাং ছাত্রদেরকে আর যত্রতত্র ব্যবহার না করে, আবারও বলছি, যত্রতত্র ব্যবহার না করে তাদেরকে পড়ার টেবিলে বসানো উচিত। তাদেরকে শুধু বলতে হবে, যেহেতু মেধার ভিত্তিতে তোমরা এই দেশটাকে করতে চাও, সো মেধা ক্রিয়েট করো। যত প্রশাসনের বা প্রতিটা জায়গায় সরকার যত নিয়োগ হবে, প্রত্যেকটাতে মেধার ভিত্তিতে নেওয়া হবে। সুতরাং মেধাটাকে ক্রিয়েট করার জন্য তাদেরকে ছেড়ে দেন, তাদেরকে বলেন যে তোমরা আপাতত দূরে থাকো। কোথা থেকে? এই এলোমেলো অবস্থা থেকে, সব কিছু জায়গা থেকে তোমরা দূরে থাকো। তোমরা এখন পড়ার টেবিলে বসো, মনোনিবেশ করো, পড়ায় পড়ো, পড়ো এবং পড়ো, এর বিকল্প কিছুই নয়। মেধা নিয়ে আসতে হবে, দেন মেধার ভিত্তিতে তোমরা কাজ পাও, কাজ করো। যদি কোনো স্টুডেন্ট বা সকল স্টুডেন্ট এই যেভাবে চলছে, এভাবে চলতে থাকে, আগামী একটা বছর যদি এভাবে থাকে, আমি নিশ্চিত করে বলতে পারি এই দেশের প্রশাসন যেমন তেমন শিক্ষা ব্যবস্থায় ছাত্ররা মনোনিবেশ করতে পারবে না। কারা কারা অতি উৎসাহিত হচ্ছে, তারা যা ইচ্ছে তাই করতে চাচ্ছে, হচ্ছে। আপনার যারা সর্বোচ্চ পর্যায়ে আছেন, তারা ভুলভাল অনেক কিছুই অনেক সময় বুঝে একজনের ধরবে, বলবে যে আপনি এটা করছেন, ওটা করছেন, অপমানজনক। আবার অবৈধভাবে বিভিন্ন জনকে এক সন্দেহমূলক একজনের সাথে, অথবা আক্রোশ আছে একজনের সাথে, একজন একটা মানে মনের অজান্তে বা জানতে বলে ফেলে এই ব্যক্তিতে এই করছে, প্রত্যেকটা স্টুডেন্ট যায়, সবাই তাকে গিয়ে বিভিন্ন ধরনের টর্চারিং করতেছে, কথা বলতেছে, তাদেরকে হে করতেছে। এই জায়গাটা থেকে আমাদের বের হয়ে আসা অবশ্যই উচিত। ছাত্রদেরকে ছাত্রত্ব নিয়ে তাদের জায়গায় থাকতে দেন। আর যারা তত্ত্বাবধায়ক অথবা অন্তর্বর্তীকালীন সরকার বা উপদেষ্টাতে রয়েছেন, আপনারা আপনাদের দায়িত্বগুলো পুঙ্খানুপুঙ্খ পালন করার চেষ্টা করুন এবং
প্রশাসনের সকল স্তরের জনবলকে স্ব জায়গায় কাজে লাগান, তাহলে সবকিছুই সুন্দর হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। বৈষম্য বিরোধী আন্দোলন করে আমরা দেশটাকে স্বাধীন করেছি। বৈষম্য যেন আর না আসে, না থাকে, এই কামনা রেখে আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।